বাঙালিদেরকে একত্র করা, এটা হবে ওই যে একশের ব্যাংকে এক পাল্লায় মাপার মতো অবস্থা আর কি। সম্ভব না, কারণ তারা লাভ দিয়ে এসে পড়ে যাবে। গত 1 বছরের মধ্যে কত হাজার বেশি নাকি কোটিপতির জন্ম হয়েছে বাংলাদেশ। হ্যাঁ, মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। সব মিলে 84টি প্রস্তাব ছিল, তার মধ্যে 75টি ঐক্যমত্য এসেছে। অসাধারণ একটা অ্যাচিভমেন্ট। যে গুডউইল আমাদের পলিটিক্যাল পার্টি দেখিয়েছে, তার ওজনটা এত প্রচন্ড হবে যে তার ভারে, সে ওজনের ভারে কিন্তু আমার কোয়াইট ডেফিনেট যে এই প্রস্তাবটি গৃহীত হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে এরপরে কি হবে? নির্বাচন হবে, নির্বাচনের পরে যে পরবর্তী সরকার আসবে, সেই সরকার কি মানবে? বাংলাদেশ একটু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে অভ্যন্তরীণভাবে। বিশেষ করে আমরা অভ্যন্তরীণ দিকে থাকব। কেউ কেউ আছেন এনসিপি নেতা, তারা বলছেন যে তাদের অনেকেই চিন্তা করছেন সেফ এক্সিট নিতে হবে তাদেরকে। তো সেফ এক্সিট জিনিসটা কি, কেনই বা সেফ এক্সিটের কথা আসছেন? আপনি যদি সৎ সাহসী হয়ে থাকেন, যে সাহসটি আমরা দেখেছি জুলাইয়ের সময়, ওকে। আবার আমরা দেখছি অন্য একজন উপদেষ্টা আছেন, বলছেন যে তাদেরকে, যারা বলছেন তাদেরকে পরিষ্কার করতে হবে যে কেন তারা সেফ এক্সিট চান। এটি নিয়ে একটু ব্যাপার আছে। অন্যদিকে জুলাই সনদ নিয়েও কাজ হয়েছে, অনেক দল, প্রধান দল ঐক্যমতে এসেছেন কিছু কিছু ব্যাপারে। এই যে দুটি জিনিস আপনি কিভাবে দেখেন, আমাদেরকে যদি আপনার পর্যালোচনাটা আমাদেরকে একটু বলেন। ছাত্র জনতার যে আন্দোলনের যে সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের পর আমি মনে করি যে এই জুলাই সনদ যেটা বলে যে 30-35টা রাজনৈতিক দলের লোকদেরকে সমন্বয়ে যে হয়েছে, বিশেষ করে আপনার জাতীয় ঐক্যমত কমিশন এবং এটা একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোকে একত্রে নিয়ে আসাটা একটা দুর্লভ ব্যাপার, যেটা আমাদের শের বাংলা ফজল হক বলেছিলেন একবার, যে বাঙালিদেরকে একত্র করা, এটা হবে যে একশের ব্যাংকে এক পাল্লায় মাপার মতো অবস্থা আর কি। সম্ভব না, কারণ তারা লাভ দিয়ে এসে পড়ে যাবে। কিন্তু এটা যে করেছে এই পরিবর্তিত পরিস্থিতি, এটা আমি মনে করি যে এটা একটা পজিটিভ দিক। এই জিনিসগুলো যে তারা যতটুকু ঐক্যমতে এসছে, ওই জিনিসগুলোকে কার্যকর করতে যদি পারে এবং যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় এবং কার্যকর হবে কিনা, সেটাই বিরাট প্রশ্ন। সেই বিরাট প্রশ্নটা এখন আমি যা দেখতেছি, যে আপনি বলছেন ইন্টারনাল কথা বলবেন, এক্সটার্নাল পেশে বলবেন না। আমার তো মনে হয় বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে এক্সটার্নাল প্রেসার রয়ে গেছে ওখানে, সব দলের কাছে। বাট ইটস এ ডিফারেন্ট ইস্যু, আমরা হয়তো আরেকদিন আলোচনা করব। আমাদের হাতে সময় কম, একটু সংক্ষিপ্ত থাকতে পারলে খুব ভালো হয় সবার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আমি মনে করি যে এটা একটা দিক, এবং এনসিপি কেন এটা চাচ্ছে আমি জানি না, কিন্তু এর মধ্যে একটা ঘটনা আমি শুনেছি একটা রিপোর্টে, যে গত 1 বছরের মধ্যে কত হাজার বেশি নাকি কোটিপতির জন্ম হয়েছে বাংলাদেশ। হ্যাঁ, মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। এই জিনিসগুলো আমাকে একটু চিন্তা করতে, হয়তো ভালো ব্যবসা করছে, ভালো ব্যবসা করে ভালো টাকা পয়সা করেছে, কোটিপতি হয়েছে 3,000 না 6,000, আমাকে একটা রিপোর্ট দেখলাম। এইসব কারণগুলোতে আমি চিন্তা করছি এটা কি কোনো কারাপশন ইনভলভ কিনা, সেই কারাপশনের ভিত্তিতে এক্সিট চাচ্ছে কিনা, এই জিনিসগুলো বিবেচনা করে দেখার বিষয়। এটা একটা আমার মনে হয় একটা ইনভেস্টিগেট হওয়া দরকার, থেকে টাকাগুলো আসলো, কিভাবে হলো। ওকে, ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস। জুলাই সনদের উপরেই থাকছি। জুলাই সনদ বা মানে এই জাতীয় সনদ, জুলাই সনদ, এখানে 75টি বিষয়ে ঐক্যমত হলেও কিছু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। আমার প্রশ্ন আপনার কাছে, এই পরিবর্তনগুলোকে আসলে বৈধতা দেবেন কিভাবে, কারা করতে পারেন এই পরিবর্তনগুলো? শুনবো আপনার কাছে। সংক্ষেপে বলি হাবিব ভাই, সব মিলে 84টি প্রস্তাব ছিল, তার মধ্যে 75টি ঐক্যমত্য এসেছে। অসাধারণ একটা অ্যাচিভমেন্ট। এই আমাদের এই অ্যাক্সিস ব্যাংকের ইতিহাস বললেন পাটনি ভাই, সেই দেশে যে অলমোস্ট 95% এগ্রিমেন্ট হয়েছে, অভাবিত, চমৎকার। এখন প্রশ্ন যে এই সিদ্ধান্তগুলির আইনি অনুমোদন দেওয়া কিভাবে দেবো আমরা? প্রস্তাব উঠেছে যে আমরা গণভোট করব। আমরা আগে দেখেছি, এরশাদের আমলে দেখেছি, আমরা জিয়ার আমলে দেখেছি, আমরা হা না ভোট। এখানেও তাই, হা না ভোট। আপনি কি পক্ষে না বিপক্ষে? কিন্তু কখন হবে, কিভাবে হবে? আপনারা জানেন যে আমাদের শাসনতন্ত্রে যেই গণভোটের ব্যবস্থা ছিল, তা কিন্তু হাসিনা সরকার বাতিল করে দিয়েছিল, ৫৫ সংশোধনী, 50th অ্যামেন্ডমেন্ট। তা আবার ফিরে আনা হয়েছে আমাদের
বর্তমান হাইকোর্টের নির্দেশে, মাত্র গত মাসের কথা বলছি আমরা, কিন্তু সময় এখনো আছে এটাকে চ্যালেঞ্জ করবা। সুপ্রিম কোর্ট এটাকে এখনো হ্যান্ডেল করেনি। ফলে এটার ভিত্তিতে কি আমি গণভোট করতে পারি, সেই প্রশ্ন হচ্ছে। ডিবেটটা এখন হচ্ছে যে এই যে সিদ্ধান্ত দিল হাইকোর্ট যে পঞ্চদশ অ্যামেন্ডমেন্ট ফিরে আনা হলো, ইজ দ্যাট ইনাফ টু হোল্ড এ রেফারেন্ডাম? কেমন এবং কখন হবে? একদল বলছে নির্বাচনের দিনই হোক, আর দল বলছে না আগের দিনই হোক। ইটস ভেরি মাইনর ডিফারেন্স। সবাই একমত হইতেছে একটা রেফারেন্ডাম হবে। এখন আমি বলছি এটা হচ্ছে যে এই সমস্ত লিগ্যালিটিসটা একদম ইরিলেভেন্ট যদি জনগণের সমর্থন থাকে, যদি জনগণ বলে এইটা আমরা চাই। পৃথিবীর অনেক দেশে কোনো আইনি সনদ ছাড়াই শাসনতন্ত্র রয়েছে। একটা এক্সাম্পল দিই, জাপানের শাসনতন্ত্র যখন মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী যেখানে প্রবেশ করলো তাদের নির্দেশে হয়েছে, তাদের নির্দেশে তাদের তৈরি করা শাসনতন্ত্র দেওয়া হয়েছে পার্লামেন্টকে, অ্যাপ্রুভ করো। এখনো সেটা আছে। তার মানে এই যে তর্ক করছি এখন আমরা শাসনতন্ত্র বিধিবদ্ধ কিনা, এটা নির্বাহী আদেশের মাধ্যমে হবে কিনা ইত্যাদি ইত্যাদি, doesn't really matter if the public is allowed to pronounce its support or opposition to it. এবং সেই জন্যই আমি বলছি যে এই গণভোটটা হওয়া খুবই প্রয়োজন। আমার ধারণা যে আমরা বলছি 15 তারিখে এই চুক্তি স্বাক্ষরিত হবে, এবং তার ফলে আমি কোয়াইট কনফিডেন্ট যে সামান্য ডিফারেন্স আমাদের মধ্যে আছে, যে গুডউইল আমরা দেখিয়েছি, যে গুডউইল আমাদের পলিটিক্যাল পার্টি দেখিয়েছে, তার ওজনটা এত প্রচন্ড হবে যে তার ভারেই, সে ওজনের ভারেই কিন্তু আমার কোয়াইট ডেফিনেট যে এই প্রস্তাবটি গৃহীত হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে এরপরে কি হবে? নির্বাচন হবে, নির্বাচনের পরে যে পরবর্তী সরকার আসবে সে সরকার কি মানবে, সে সরকার কি স্বীকার করবে? সেজন্য খুব প্রয়োজন হচ্ছে আমাদের ভিজিলেন্ট থাকা, তৈরি থাকা, আমাদের আপত্তির জায়গাটা তৈরি করে রাখা। এবং আমি কোয়াইট শিওর যে জুলাই আন্দোলনের পরে যে শিক্ষা আমাদের রয়েছে তার ভিত্তিতে আমরা ঘুমোতে যাব না, আমরা জেগে থাকবো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।